আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। দ্য টপিক ইজ ন্যারেশন। টপিকটি অত্যন্ত সহজ সাবলীল ভাষায় সেন্টেন্স চেনার উপায় সহ মাত্র 5টি পরিবর্তনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। যাদের সেন্টেন্সগত এবং টেন্সগত প্রবলেম আছে তারাও ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে ন্যারেশন সম্পূর্ণরূপে বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ন্যারেশন ওয়ার্ডের শাব্দিক অর্থ উক্তি। ন্যারেশন পরীক্ষায় সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে। নিম্ন মাধ্যমিক থেকে এসএসসি পর্যন্ত এমন হয়। এইচএসসিতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসতে পারে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট যে কোনোটি আসতে পারে, ইনডিরেক্ট থেকে ডিরেক্টও আসতে পারে। এই আলোচনায় সহজ ও সাবলীল ভাষায় মাত্র 5টি পরিবর্তন ও প্রয়োজনীয় উদাহরণের মাধ্যমে পুরো আলোচনা উপস্থাপন করা হয়েছে। এই 5টি পরিবর্তন যদি আমরা রপ্ত করতে পারি তাহলে ন্যারেশনে 5-এ 5 পাওয়া সম্পূর্ণরূপে সম্ভব ইনশাআল্লাহ। যাদের টেন্স ও সেন্টেন্স সংক্রান্ত সমস্যা আছে, অর্থাৎ যারা টেন্স ও সেন্টেন্স কম বুঝে বা কম মনে থাকে, তাদের ক্ষেত্রেও তারাও এই সহজ 5টি পরিবর্তনের মাধ্যমে নিঃসন্দেহে ন্যারেশন রপ্ত করতে পারবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। ন্যারেশন, আমরা আগে জানবো হোয়াট ইজ ন্যারেশন। ন্যারেশনের ডেফিনিশন জানবো। ন্যারেশন মানে কারো কথা হুবহু উল্লেখ বা মূলভাব ঠিক রেখে অন্যের ভাষায় প্রকাশ। ন্যারেশন মানে কারো কথা হুবহু উল্লেখ, যা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর অথবা মূলভাব ঠিক রেখে অন্যের ভাষায় প্রকাশ, তা হলো ইনডিরেক্ট ন্যারেশন। তার মানে ন্যারেশনের ডেফিনিশন মানে সংজ্ঞা থেকে ন্যারেশন 2 প্রকার তা বোঝা যায়। ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট ন্যারেশন মানে পরোক্ষ উক্তি। তাহলে ন্যারেশন 2 প্রকার। ডিরেক্ট ন্যারেশন মানে কারো কথা হুবহু উল্লেখ, যা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। আর ইনডিরেক্ট ন্যারেশন মানে মূলভাব ঠিক রেখে অন্যের ভাষায় প্রকাশ, যা ইনভার্টেড কমার ভিতরে থাকবে না। আমরা এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব। রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে আরভি, সংক্ষেপে আমরা বলি কি আরভি, অর্থাৎ বক্তব্য শুরুর ক্রিয়া, যা ইনভার্টেড কমা এর বাহিরে থাকে। ইনভার্টেড কমা এর বাহিরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো রিপোর্টিং ভার্বটি যে বলবে, অর্থাৎ যে ব্যক্তি বা যে কর্তৃপক্ষ রিপোর্টিং ভার্ব বলবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের বক্তা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এরপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের শ্রোতা, যিনি রিপোর্টিং ভার্বটি শুনবেন, অথবা যারা যে রিপোর্টিং ভার্বটি শুনবেন তারা হলো তিনি বা তারা হলেন রিপোর্টিং ভার্বের অবজেক্ট মানে শ্রোতা। রিপোর্টেড স্পিচকে আমরা সংক্ষেপে বলি আরএস, মানে রিপোর্টেড স্পিচ, যা হলো ইনভার্টেড কমায়ের ভিতরের অংশ, অর্থাৎ ইনভার্টেড কমায়ের ভিতরে যা থাকে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই গুরুত্বপূর্ণ অংশগুলো আমাদের জানা জরুরি ছিল। এবার আমরা এক্সাম্পলে আসলাম। এখানে একটি এক্সাম্পল দিয়েছি। ডিরেক্টে আছে হি সেইড টু মি আই ফিনিশড মাই ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে ইনভার্টেড কমার ভিতরে আছে আই ফিনিশড মাই ওয়ার্ক ইয়েস্টারডে, আমি আমার কাজ গতকাল শেষ করেছিলাম। তাহলে এটা ইনভার্টেড কমার ভিতরে আছে, তাহলে এটা হলো রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকে। এই রিপোর্টেড স্পিচটি যিনি বলেছেন তিনি হচ্ছেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর তার ভার্বটি হলো রিপোর্টিং ভার্ব, আর যাকে বলা হয়েছে তিনি হচ্ছেন রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানে ইনভার্টেড কমার বাহিরে আছে সেইড, তাহলে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব আরভি, আর সেইডের সাবজেক্ট অর্থাৎ হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেইডের অবজেক্ট এখানে মি আছে, মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এবার আমরা ইনডিরেক্টে রূপান্তর করব। আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হলে আমাদের 5টি পরিবর্তন মনে রাখতে হবে। 5টি পরিবর্তন, প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এখন ইনভার্টেড কমার ভিতরে কি আছে সেই অনুসারে এই 5টি পরিবর্তন হয়। প্রথম পরিবর্তনটি রিপোর্টিং ভার্বের পরিবর্তন, দ্বিতীয় পরিবর্তনটি ইনভার্টেড কমার পরিবর্তন, তারপর পার্সনের পরিবর্তন, তারপর ভার্বের পরিবর্তন, এরপরে নিকটবর্তী শব্দ থেকে নিকটবর্তী সূচক শব্দ থেকে দূরবর্তী সূচক শব্দে পরিবর্তন, এবং অন্যান্য পার্সনগত পরিবর্তন, যে আলোচনাটা পরবর্তীতে আসছে। অর্থাৎ এই পরিবর্তনগুলো আমরা নিচে আলোচনায় চলে আসবে আমাদের। এখানে সংক্ষেপে আমরা এই পরিবর্তনটা একটু দেখি। এখানে যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে রিপোর্টিং ভার্ব সেইড বা টোল্ড হয়। সেইড বা সেইড টু থাকলে সেইড বা টোল্ড হয়। এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে অবশ্যই টোল্ড হবে। তাহলে হি টোল্ড মি, এখানে অবজেক্ট থাকার কারণে সেড টু এর বদলে টোল্ড হবে, হি টোল্ড মি। দ্বিতীয় পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে তাহলে দ্যাট বসে, এজন্য আমরা দ্যাট বসালাম। তৃতীয় পরিবর্তন,
ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন, তাহলে আই বলতে হিকে বোঝাচ্ছে, তাহলে আইটা হি হয়ে যাবে, হি লিখলাম। 4 নাম্বার অর্থাৎ নাম্বার 4 চেঞ্জ হলো কি ভার্বের চেঞ্জ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের ভার্ব চেঞ্জ। তাহলে এখানে ফিনিশড ভার্ব 2 আছে, ভার্ব 2 থাকলে হ্যাড যোগে ভার্ব 3 হয়, আমরা হ্যাড ফিনিশড লিখলাম, হ্যাড যোগে ভার্ব 3। তারপর হচ্ছে অন্যান্য পার্সন ও নিকটবর্তী সূচক শব্দ, দূরবর্তী সূচক শব্দে পরিবর্তন। তাহলে এখানে মাই আছে, মাই ফার্স্ট পারসন পসেসিভ, তাহলে হিকে বুঝাচ্ছে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে বুঝায়, সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, তাহলে হি এর পসেসিভ হচ্ছে হিজ, এখানে হিজ হবে। তারপরে ওয়ার্ক বসে গেছে, এরপর আমরা জানি ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আমরা দ্য প্রিভিয়াস ডে বসালাম। এভাবে এই পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা 5টি সেন্টেন্স চেনার উপায় আমরা শিখি। আমরা জানি ন্যারেশন অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে ন্যারেশন কাজ করে। প্রথম প্রকার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে গ্রিন কালার দিয়ে যে অংশটা দিয়েছি এই অংশটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এই অংশটা মনে রাখলেই আমরা 5টি সেন্টেন্স আমরা সহজেই চিনতে পারবো। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখি, কোনো কিছু বর্ণনা করা বোঝায়, সাবজেক্ট দিয়ে শুরু, এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। এক্সাম্পল, করিম প্লেইজ ফুটবল, এখানে করিম সাবজেক্ট দিয়ে শুরু হলো, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝাই গেল। এরপরে তাহলে গ্রিন কালারের কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দ্বিতীয় সেন্টেন্স হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে প্রশ্ন করা হয়, সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে কি সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসে এবং সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসে। এক্সাম্পল দেয়া আছে, ডাজ করিম প্লে ফুটবল, তাহলে করিমের আগে ডাজ অক্সিলিয়ারি ভার্ব আসছে, তাহলে এখানে ডাজ অক্সিলিয়ারি ভার্ব আসার কারণে এবং শেষে তো কোশ্চেন মার্ক আছেই, তাহলে এটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের মনে রাখতে হবে কি সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব যদি বসে তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা জানি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। প্রস্তাব ও পরামর্শ একই কথা, ইত্যাদি বোঝায়। এখানে মনে রাখতে হবে ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়, এতটুকুই মনে রাখলে চলবে। এরপরে কি এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, এটা আমরা যথারীতি জানি। এক্সাম্পল, প্লে ফুটবল, অর্থাৎ ফুটবল খেলো। এক ধরনের এক্সাম্পল দিয়েই দেখিয়েছি এই প্রথম তিনটি। তাহলে প্লে ফুটবল, ফুটবল খেলো, ভার্ব দিয়ে শুরু হলো, তাহলে এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্বে বেস ফর্ম ভার্ব 1 দিয়ে শুরু হয়। এটা মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব 1 দিয়ে শুরু হয়। এরপরে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সাধারণত মে বা গুড দিয়ে শুরু হয়, এটা মনে রাখলেই মোটামুটি চলবে। এবং এখানে কামনা বাসনা প্রার্থনা বোঝায়, এটা গুরুত্বপূর্ণ কথা, এটাও মনে রাখতে হবে। কামনা বাসনা প্রার্থনা বোঝায়, সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। এক্সাম্পল নিয়ে আসলাম কি, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন, অথবা আল্লাহ আপনার সহায় হন। তারপর গুড মর্নিং, গুড ইভিনিং, গুড মর্নিং মানে সুপ্রভাত, গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা। এভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। আচ্ছা, তারপর দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স। আনন্দ, দুঃখ, বিস্ময় বোঝায়, সাধারণত হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, সেন্টেন্সের শেষে এক্সক্লামেটরি মার্ক বসে। সেন্টেন্সটি অ্যালাস, হুরে, ফাই ইত্যাদি দিয়েও শুরু হতে পারে। আমাদের গ্রিন কালারের কথাগুলো মনে রাখলেই মোটামুটি চলবে এবং এগুলো খুবই ইজি মনে রাখা। এভাবে সেন্টেন্স চেনার 5টি নিয়ম যদি আমরা এভাবে সংক্ষিপ্ত গ্রিন কালারগুলো যদি মনে রাখতে পারি, তাহলে আমরা সেন্টেন্সগুলো চিনতে পারবো এবং চেঞ্জ করতে আমাদের সুবিধা হবে। কেননা ইনভার্টেড কমার ভেতরে তো আমাদের এই 5টি সেন্টেন্সই থাকবে। এখন এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পলে চলে আসলাম। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, এটা কতই না সুন্দর পাখি। এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং এখানে কি আনন্দ বোঝাচ্ছে, ঠিক আছে, আনন্দ বোঝাচ্ছে এবং শেষে এক্সক্লামেটরি মার্ক আছে, তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং আনন্দ বোঝাচ্ছে। এভাবে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা 5টি পরিবর্তনে চলে আসলাম। পরিবর্তন সমূহ। প্রথম পরিবর্তন হলো রিপোর্টিং ভার্ব অর্থাৎ আরভি এর পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটি হলো কি কমা ও ইনভার্টেড কমা এর পরিবর্তন। একটু আগে একটি এক্সাম্পলে আমরা দেখেছি, তাহলে মোটামুটি এখন ইজি হয়ে গেছে আমাদের। তৃতীয় পরিবর্তন পার্সন অর্থাৎ সাবজেক্ট সংক্রান্ত পার্সনের পরিবর্তন। পার্সন সাবজেক্ট, এই পার্সনগত পরিবর্তন হচ্ছে কি তৃতীয় পরিবর্তন। নাম্বার 4 চেঞ্জ হলো কি চেঞ্জ নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর পরিবর্তন হলো ভার্বের পরিবর্তন, অর্থাৎ ইনভার্টেড কমায়ের ভিতরের ভার্ব, ইনভার্টেড কমায়ের ভিতরের ভার্বের পরিবর্তন। 5 নাম্বার চেঞ্জ হলো কি 5 নাম্বার পরিবর্তন হলো নিকটবর্তী শব্দ থেকে দূরবর্তী শব্দে পরিবর্তন এবং অন্যান্য পার্সনগত পরিবর্তন। আমরা জানি পার্সন শুধুমাত্র সাবজেক্ট সংক্রান্ত হয় না, অন্যান্য পার্সন হয়, যেমন অবজেক্টিভ হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে, পসেসিভ প্রোনাউন সংক্রান্ত হতে পারে। হ্যাঁ,
তাহলে এই ধরনের পার্সনগত পরিবর্তনগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথম চেঞ্জ রিপোর্টিং ভার্বের চেঞ্জ, অর্থাৎ আরভি এর পরিবর্তন। আমরা আরভি এর পরিবর্তন শিখব। ব্র্যাকেটে বলা আছে আরভি রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট পার্সন অর্থাৎ ভার্ব টু হয়, ভার্ব টু মানে আমরা জানি ফার্স্ট পার্সন পিএএসটি পাস্ট পার্সন। আরভি যদি পাস্ট পার্সন হয় অর্থাৎ ভার্ব টু হয়, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কেমন হবে আমরা দেখি। রিপোর্টিং ভার্বের পরিবর্তন কেমন হবে নিচে দেওয়া আছে, অর্থাৎ ইনভার্টেড কমায়ের ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, একটু আগেই বলেছিলাম ইনভার্টেড কমার ভিতরে কি আছে সেই অনুসারে আমাদের 5টি পরিবর্তন হয়। তাহলে ইনভার্টেড কমায়ের ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ডিরেক্ট ন্যারেশনের সেইড বা সেইড টু থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কি হয়ে যাবে, সেইড বা টোল্ড হয়ে যাবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টিং ভার্ব হবে কি, সেইড বা টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড বা সেইড টু থাকলে, ডিরেক্টে যদি সেইড বা সেইড টু থাকে, ইনডিরেক্টে কী হয়ে যাবে, আক্সড হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যে কী হবে, আক্সড হয়ে যাবে রিপোর্টিং ভার্ব। এরপর আমরা দেখছি এক্সক্লামেটরি সেন্টেন্স, খুবই ইজি। এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইড বা সেইড টু, অর্থাৎ ডিরেক্টে যদি সেইড বা সেইড টু থাকে, ইনডিরেক্টে হয়ে যাবে এক্সক্লাইমড উইথ জয় যদি আনন্দ বোঝায়, এক্সক্লাইমড উইথ সরো বসবে যদি দুঃখ বোঝায়, এক্সক্লাইমড উইথ ওন্ডার বা সারপ্রাইজ বসবে যদি বিস্ময় বোঝায়। এভাবে আমরা আগে রিপোর্টিং ভার্বের চেঞ্জগুলো জানবো, তারপরে আমরা কমা ইনভার্টেড কমা চেঞ্জগুলো জানবো ধারাবাহিকভাবে। এরপর আসলাম অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে যদি সেইড বা সেইড টু থাকে, তাহলে অপটেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার ভিতরে অপটেটিভ সেন্টেন্স থাকলে ডিরেক্ট ন্যারেশনে সেইড বা সেইড টু কী হয়ে যাবে, উইশড হবে। যদি কামনা বাসনা বোঝায় তাহলে উইশড হবে, আর প্রার্থনা বোঝালে প্রেইড হবে। প্রার্থনা বোঝালে কি, প্রেইড বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ইনভার্টেড কমার ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে ডিরেক্ট ন্যারেশনের সেইড বা সেইড টু এর বদলে আদেশ বোঝাতে অর্ডার্ড বা কমান্ডেড বসবে, নিষেধ বোঝাতে ফরবেইড বসবে, উপদেশ বোঝাতে অ্যাডভাইসড বসবে, উপদেশ বোঝাতে কি, অ্যাডভাইসড বসবে, আর অনুরোধ বোঝাতে রিকোয়েস্টেড বসবে, আর প্রস্তাব বোঝাতে কি, প্রপোজড বসবে। এগুলো মোটামুটি মনে রাখলেই চলবে। ডিয়ার স্টুডেন্টসদের জ্ঞাতার্থে বলছি, ডিয়ার ভিউয়ার্সদের জ্ঞাতার্থে বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বিসাইড টু গেট ইনফরমেশন অ্যাবাউট মাই নিউ পোস্ট। এখানে পরের আলোচনায় আমরা আসছি। আর ডিয়ার ভিউয়ার্সদের বলছি, আপনারা অবশ্যই নোট খাতায় নোট ডাউন করে রাখবেন। প্রয়োজনীয় প্রত্যেকটি পেজই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা পজ দিয়ে লিখে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করব, পরবর্তী আলোচনাগুলো অবশ্যই প্র্যাকটিস থাকবে প্রচুর ইনশাল্লাহ। এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে আমাদের প্রবলেমও সলভ হবে। তাহলে দ্বিতীয় পরিবর্তনে আসলাম। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে প্রথম পরিবর্তন শেষ, এক্সাম্পল কেন দিই নাই? হ্যাঁ, দুইটা এক্সাম্পল, অর্থাৎ প্রথম পরিবর্তন এবং এই দ্বিতীয় পরিবর্তন, এই দুইটা পরিবর্তন শেষ করার পরে আমি একটি প্যাসেজ ন্যারেশন নিয়ে আসবো। প্যাসেজ ন্যারেশন দিয়ে এক্সাম্পল দিব, তাহলে কম্পারেটিভলি ইজি হবে আমাদের বোঝার জন্য। অর্থাৎ আমাদের পরীক্ষায় যেহেতু প্যাসেজ ন্যারেশনে অ্যান্সার করতে হয়, এই জন্য এই দুইটা চেঞ্জ শেষ করার পরে আমি প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল নিয়ে আসবো, যা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, দ্বিতীয় চেঞ্জ তাহলে কি, কমা ও ইনভার্টেড কমা চেঞ্জ। অর্থাৎ কমা ও ইনভার্টেড কমা চেঞ্জ হয়ে বা রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে আমরা দেখি। রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা উঠে গিয়ে এবং কমা উঠে গিয়ে, কমা ও ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে, যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে দ্যাট বসবে। ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে কি বসবে, দ্যাট বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ইফ বসবে। যদি ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে অবশ্যই কমা ইনভার্টেড কমার জন্য আমি আবার বলছি ইফ বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বসে, বা ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম। আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড 9টি, এই 9টি এখানে দিয়ে দিলাম। সবারই মোটামুটি জানা আছে হু মানে কে, হুম মানে কার, হুম মানে কাকে, হুজ মানে কার, হুজ মানে কার, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি বা কোনগুলো, তারপরে হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হয়ার মানে কোথায়, হাউ মানে কেমন। এভাবে এই ওয়ার্ডগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো থাকলে এগুলোই বসবে, আর না থাকলে ইফ বসবে। তৃতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে কমা ইনভার্টেড কমার জন্য হবে কি, দ্যাট। আর অপটেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব যদি প্রেইড হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেইড হলে আমরা দ্যাট বসাবো, আর যদি উইশড বসাই তাহলে কোনো কিছু বসবে না। উইশড বসালে কোনো কিছু বসাবো না, আর প্রেইড বসালে কি বসাবো, দ্যাট বসাবো।
এভাবে এরপর লাস্ট চেঞ্জটা আমরা দেখছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে? টু বসে। আরভি যদি প্রপোজড হয়, আরভি প্রপোজড হলে অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রপোজড হলে দ্যাট বসবে। অর্থাৎ প্রস্তাব বুঝালে আমরা জানি প্রপোজড বসে, আর প্রপোজড বসলে অবশ্যই কমা ইনভার্টেড কমার জন্য আমরা দ্যাট বসাবো। এখন এই প্রপোজড নিয়ে একটা এক্সাম্পল নিয়ে আসছি, তারপরে প্যাসেজ ন্যারেশন একটু আগে যেটা বলেছি প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল দিয়ে এই দুইটি পরিবর্তন যেগুলো আলোচনা করেছি এগুলো বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এক্সাম্পল দেখি আমরা। আই সেই টু রিমন, আমি রিমনকে বলেছিলাম লেট আস প্লে ফুটবল, আমাদেরকে ফুটবল খেলতে দাও। তাহলে এখানে আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে লেটস বা লেটাস দিয়ে শুরু হলে তা প্রস্তাব বুঝায়, আর প্রস্তাব বুঝালে রিপোর্টিং ভার্ব সেইডের বদলে কি হবে? প্রপোজড বসবে। এই ক্ষেত্রে কিন্তু টু বাদ হবে না, হ্যাঁ। তাহলে আই প্রপোজড টু রিমন, যদি আমরা প্রপোজডের পরে অবজেক্ট না বসাই তাহলে প্রপোজ দ্যাট দেয়া যাবে, হ্যাঁ, তখন না দিলেও চলবে, টু না দিলেও চলবে, টু দিতে হয় না তখন। কিন্তু যদি আমরা অবজেক্ট দিই তাহলে আমাদের টু দিতে হবে, হ্যাঁ। তাহলে আই প্রপোজ টু রিমন, আমি রিমনকে প্রস্তাব করেছিলাম, তারপর কমা ইনভার্টেড কমার জন্য এখানে এইমাত্র দেখলাম এই লেখা আছে এখানে দ্যাট, তাহলে দ্যাট বসালাম। তারপরে আমরা জানি লেটস বা লেটাস থাকলে কি হয়? উই শুড বা দে শুড হয়, কি হয়? উই শুড বা দে শুড হয় লেটস বা লেটাস থাকলে। তাহলে এইটা একেবারে দ্যাটের পরেই বসে ঠিক। তাহলে এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে, আমরা জানি যদি তোমার রিপোর্টিং ভার্বের অংশ যদি ফার্স্ট পারসন থাকে সাবজেক্ট বা অবজেক্টে তাহলে উই শুড বসে, তাই আমরা উই শুড বসালাম। তারপর মূল ভার্ব আর বাকি অংশ বসে, এটা নিয়ম। তাহলে প্লে ফুটবল বসে গেল, খুবই ইজি এটা। এবার আমরা প্যাসেজ ন্যারেশন এক্সাম্পল দিয়ে এই দুইটি পরিবর্তন দেখব। ডিরেক্ট ন্যারেশনে দেয়া আছে, আমরা আগে 5টি সেন্টেন্স একটু চেনার চেষ্টা করি, হ্যাঁ। ফাদার সেইড টু দ্য বয়, বাবা ছেলেকে বলেছিল ইউ আর আইডলিং এওয়ে ইউর টাইম, তুমি তোমার সময় অপচয় করছো। তাহলে এটা সাবজেক্ট দিয়ে শুরু, অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হাউ ওয়ার্থলেস ইউ আর, তুমি কতই না মূল্যহীন, এটা কি দুঃখ প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে হাউ দিয়ে শুরু, এক্সক্লামেটরি সেন্টেন্স, শেষে এক্সক্লামেটরি মার্ক আছে। তারপর ফিনিশ ইউর লেসন্স রেগুলারলি, ভার্ব ওয়ান মূল ভার্ব দিয়ে শুরু, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তোমার পাঠ নিয়মিত শেষ করো। মে ইউ শাইন ইন লাইফ, প্রার্থনা করা হচ্ছে তুমি জীবনে সফল হও, মে দিয়ে শুরু, প্রার্থনা বোঝাচ্ছে, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স। এরপরে কি অর্থাৎ ফিনিশ ইউর লেসন্স রেগুলারলি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মে ইউ শাইন ইন লাইফ, এটা কি অপটেটিভ সেন্টেন্স। তারপরে উইল ইউ ট্রাই টু বি ওয়েল এডুকেটেড, তুমি কি সুশিক্ষিত হতে চেষ্টা করবে না, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝলাম? সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব এবং শেষে কোশ্চেন মার্ক। ওকে, এবার ইনডিরেক্টে দেখি। ইনডিরেক্ট ন্যারেশনে কী হলো? আমরা জানি প্রত্যেকটি ইনভার্টেড কমার ভিতরে, গুরুত্বপূর্ণ কথা বলছি, ইনভার্টেড কমার ভিতরে যতগুলো চেঞ্জ থাকবে, যতগুলো সেন্টেন্স থাকবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য আমরা 5টি পরিবর্তন চিন্তা করব, হ্যাঁ। তাহলে আমরা এখানে 2টি পরিবর্তন শিখলাম, এই পর্যন্ত আমরা 2টি পরিবর্তন আলোচনা করব। তারপরে পরের পরিবর্তনগুলো আমরা শেখার পরে ঠিক এই একই এক্সাম্পল নিয়ে আসবো, ঠিক একই এক্সাম্পল দিয়ে আমরা পরের পরিবর্তনগুলো আলোচনা করব। আগে আমরা এই 2টি পরিবর্তন অনুসারে এখানে জেনে নিই। তাহলে প্রথম সেন্টেন্সটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইড টু হয়ে যাবে কি? টোল্ড হয়ে যাবে, অবজেক্ট দিতে হবে। আমরা জানি প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট দিতে হয়, তাহলে ফাদার টোল্ড দ্য বয়। এরপরে কমা ইনভার্টেড কমার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই দ্যাট বসবে, দ্যাট বসালাম, তাহলে 2টা চেঞ্জ শেষ। এরপরে দ্বিতীয় সেন্টেন্সে আসি, অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র যে 2টি চেঞ্জ আলোচনা করেছি সেই 2টি চেঞ্জ আলোচনা করব এখানে এক্সাম্পলে। এরপরে এই একই এক্সাম্পলের পরের অংশ, অর্থাৎ বাকি চেঞ্জগুলো এরপরে পড়ার পরে তারপরে এই এক্সাম্পলের বাকি অংশটা আমরা আলোচনা করব। অর্থাৎ আলোচনা শেষ হবে, অর্থাৎ পরিবর্তনসমূহ জানা শেষ হবে এবং কি এক্সাম্পলটাও আমাদের এভাবে জানা শেষ হবে। তাহলে এখানে কি আসলাম? পরের সেন্টেন্স হাউ ওয়ার্থলেস ইউ আর, তুমি কতই না মূল্যহীন। তাহলে আমরা জানি এটা দুঃখ বোঝাচ্ছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লামেটরি উইথ সরো হবে, ঠিক না? তাহলে এখানে কি লিখলাম? আমরা জানি পরপর একই ব্যক্তির 3টি সেন্টেন্স অ্যান্ড দিয়ে লেখা যায়, 2টি বা 3টি সেন্টেন্স অ্যান্ড দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা অ্যান্ড দিয়ে লিখলাম, অ্যান্ড এক্সক্লাইমড উইথ সরো। তারপরে যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসে, তাহলে দ্যাট বসালাম, দ্যাট। এরপরে কি? তারপরে অংশ আমরা পরে জানবো। এরপরে পরের সেন্টেন্সে আসি, ফিনিশ ইউর লেসন্স রেগুলারলি, তোমার পাঠ নিয়মিত শেষ করো। তাহলে ফিনিশ ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অ্যাডভাইস বোঝাচ্ছে, উপদেশ। তাহলে কি হবে? দেনটা লজিক্যালি এখানে দিয়েছি, এখানে ধারাবাহিকভাবে কোনো ব্যক্তি পরপর কয়েকটি কথা যদি বলে তাহলে আমরা দেন পরবর্তী কোনো সেন্টেন্সের শুরুতে আমরা দেন ইউজ করতে পারি, এই জন্য দেন নিয়ে আসলাম। তারপরে তাহলে এখানে কি আমরা জানি আলাদা করে লিখলে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হয়, এটাও গুরুত্বপূর্ণ কথা।
তাহলে দেন ফাদার, এরপরে অ্যাডভাইসড হবে, যেহেতু এখানে উপদেশ বোঝাচ্ছে, দেন ফাদার অ্যাডভাইসড, তারপর অবজেক্টও দিতে হবে, দেন ফাদার অ্যাডভাইসড দ্য বয় লিখলাম। তারপরে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার জন্য টু বসে, এখানে টু বসালাম। এটা যদিও অন্য কালারে দিই নাই, কিন্তু এটাও আমাদের এই সেকেন্ড পরিবর্তনের ভিতরে পড়ে। এই যে এখানে দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, টু বসে। প্রপোজ যদি হয় তাহলে দ্যাট বসে, তাহলে এখানে প্রপোজড আসে না, অ্যাডভাইসড আসছে, এই জন্য টু বসছে। ওকে, এরপর সেন্টেন্সে কি আছে, মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হও, তাহলে এটা কি অপটেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে এখানে প্রেইড দ্যাট, তাহলে অ্যান্ড হি প্রেইড দ্যাট, অথবা অ্যান্ড প্রেইড দ্যাট লিখলেও হবে। তাহলে অ্যান্ড হি প্রেইড দ্যাট, আমরা জানি কোনো ব্যক্তিকে যদি যেই ব্যক্তিকে বোঝায় যদি কনফিউজিং হয় তাহলে ওই পার্সনের পরে প্রথম লেটারটি, অর্থাৎ ব্যক্তির যে নাম আছে নামের প্রথম লেটারটি দিতে হয়। যদি প্রপার নাউন হয় তাহলে কি ক্যাপিটাল লেটারে দিতে হবে। এখানে যেহেতু কমন নাউন ফাদার বয় দুইটাই কমন নাউন, এই জন্য স্মল লেটার দিয়েছি, যেখানে বয় সেখানে বি দিয়ে দিয়েছি, আর যেখানে ফাদার এখানে এফ দিয়ে দিয়েছি। এখানে ফাদারকে বোঝাচ্ছে এই জন্য হি প্রেইড দ্যাট, তাহলে এখানে প্রার্থনা বোঝাচ্ছে এই জন্য আমরা প্রেইড দিলাম, তারপরে কমা ইনভার্টেড কমার জন্য আমরা কি আনলাম, দ্যাট আনলাম, হি প্রেইড দ্যাট। এরপরে সেন্টেন্স আমরা লাস্ট সেন্টেন্স হচ্ছে কি, উইল ইউ ট্রাই টু বি ওয়েল এডুকেটেড, তুমি কি সুশিক্ষিত হতে চেষ্টা করবে না। তাহলে এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে অ্যান্ড আস্কড, একই ব্যক্তির পরপর কয়েকটি কথা অ্যান্ড দিয়ে লেখা যায়, তিনটি কথা, তাহলে এখানে এই জন্যই অ্যান্ড দিয়ে লিখলাম তিনটি কথা। হ্যাঁ, তৃতীয় কথা এটা অ্যান্ড আস্কড হিম, তারপরে কি যেহেতু ইন্টারোগেটিভ তাহলে এখানে ডব্লিউএইচ নাই, উইল তো ডব্লিউএইচ না, আমরা একটু আগে দেখলাম 9টার ভিতরে পড়ে না, 9টা ডব্লিউএইচ এর ভিতরে পড়ে না, তাহলে এখানে এই জন্য কি ইফ আসলো। ওকে, এভাবে আমরা দুটি পরিবর্তনের এক্সাম্পলগুলো আমরা দেখলাম। এবার আমরা চেঞ্জ নাম্বার 3তে যাব। মূলত এই দুটি পরিবর্তন সেন্টেন্স ওয়াইজ ডিফার করে, কিন্তু পরের পরিবর্তনগুলো সেন্টেন্স ওয়াইজ ডিফার করে না। অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনে পরের যে তিনটি পরিবর্তন এখন আমরা পড়ব, ইনডিরেক্ট ন্যারেশনে পরের তিনটি পরিবর্তন সেম, অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে একই রকম, ধারাবাহিকভাবে একইভাবে বসবে। তাহলে এরপরে থার্ড চেঞ্জ হলো কি, পার্সন, অর্থাৎ সাবজেক্ট সংক্রান্ত পার্সনের চেঞ্জ। হ্যাঁ, পার্সনগত পরিবর্তন, যেটা সাবজেক্ট সংক্রান্ত। প্রথমটা হলো কি আর এস, মানে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমায়ের ভিতরের অংশে যদি ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ প্রথম পুরুষ হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, যেটা একটু আগেও আমরা দেখেছিলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এখানে যেমন লেট আস আছে, এখানে আসটা হচ্ছে ফার্স্ট পার্সন উই এর অবজেক্টিভ, এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই থাকার কারণে এখানে ফার্স্ট পার্সন কেন্দ্রিক হয়ে গেছে উই শুড। হ্যাঁ, তাহলে ফার্স্ট পার্সন হলেই ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ, আর আর এস অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কি হয় সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ, যেমনটা এখানে দেখেছি। দেখো ইউ এখানে সেকেন্ড পার্সন থাকার কারণে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বয়কে বোঝাচ্ছে, এই জন্য ইউটা হি হয়ে গিয়ে বয়ের বিটা পাশে ব্র্যাকেটে বসেছে, তার মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাচ্ছে। ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড পার্সন ইউ থাকার কারণে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাচ্ছে, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আর 3 নাম্বার চেঞ্জ হলো থার্ড পার্সন যদি হয় তাহলে নো চেঞ্জ, তাহলে থার্ড পার্সন হলে তো নো চেঞ্জ, যা আছে তাই বুঝবে। হ্যাঁ, অর্থাৎ পার্সনগত কোনো চেঞ্জ হবে না, দে থাকলে দেই হবে, ঠিক আছে, ইট থাকলে ইটই হবে। হ্যাঁ, সাধারণত ইট থাকলে ইট হয়, মাঝে মাঝে ইট থাকলে দ্যাটও হয় যদি অবজেক্ট পজিশনে হয়। তারপরে হি থাকলে হি হবে, হ্যাঁ, শি থাকলে শি হবে, হার থাকলে হার হবে, হিজ থাকলে হিজ হবে। হ্যাঁ, দ্যাম থাকলে দেয়ার থাকলে যা আছে তাই হবে। হ্যাঁ, এবার আমরা দেখছি একটি চার্ট দেওয়া আছে পার্সনের। আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং এখানে প্রোনাউন কেন্দ্রিক কিছু আলোচনা করেছি, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। এই 4টি প্রোনাউনই আমাদের ন্যারেশনের ক্ষেত্রে লাগে, এগুলো মনে রাখতে হবে। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আমরা জানি নাম্বার সংখ্যার ভিত্তিতে নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে এখানে এই সাবজেক্ট কেন্দ্রিকগুলো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নিয়ে এসেছি। এরপরে অবজেক্ট কেন্দ্রিকগুলো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবগুলো আলোচনা করেছি। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন যথারীতি এইভাবে আলোচনা করেছি। আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স। এরপরে কি ইউ, ইউর, ইউরস, এভাবে ইউরস আমরা জানি সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সেম, তাই এমনই হলো। এরপরে কি হি, হিম, হিজ, শি, হার্স, ইট, ইটস, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দে, দ্যাম, দেয়ার্স। এভাবে খুবই ইজি ডিয়ার ভিউয়ার্স। এবার আমরা পার্সনগত চেঞ্জগুলো আমরা এই একই এক্সাম্পলে আমরা দেখে নিচ্ছি। দেখেন ডিয়ার ভিউয়ার্স, আপনাদের বলছি একেবারে ইজি ডিয়ার স্টুডেন্টস, তোমরাও দেখো খুবই ইজি। আমরা একই এক্সাম্পল নিয়ে এসেছি, একই এক্সাম্পলে। এবার তাহলে আমরা পরের চেঞ্জে চলে আসবো।
পরে চেঞ্জে আমরা চলে আসছি। সেকেন্ড চেঞ্জ ছিল কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট বসছে, তাহলে থার্ড চেঞ্জ হবে পার্সনগত চেঞ্জ। এখানে যেহেতু ইউ আছে, একটু আগেও এটা বলেছিলাম, ইউ সেকেন্ড পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দা বয় অনুসারে ইউটা সাবজেক্ট, তাহলে হি হবে, হি বসে ব্র্যাকেটে বয়ের বি দিয়েছি। একটু আগে কিন্তু বলেছিলাম আমি কেন এখানে বি হয়েছে। হ্যাঁ, অর্থাৎ নিয়ম হচ্ছে কি, যদি কনফিউজিং হয় তখন কনফিউশন দূর করার জন্য আমরা কি করব, পার্সনের চেঞ্জ করে তার পাশে ব্র্যাকেটে আমরা কি করব, নামের প্রথম লেটারটি দিয়ে দিব। যদি কমন নাউন হয় তাহলে স্মল লেটারে দিব, আর যদি প্রপার নাউনে হয় তাহলে কি আমরা ক্যাপিটাল লেটারে দিব। এখানে যদি ফাদার এবং বয় না হয়ে যদি কারো নাম থাকতো স্পষ্ট, তাহলে আমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে দিতাম। এখানে কমন নাউন হওয়ার কারণে বয়ের বি আসলো। এরপরে সেন্টেন্স দেখি আমরা, হাউ ওয়ার্থলেস ইউ আর, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এরপরে এখানে আমরা দেখি এক্সক্লামেটরি সরো দ্যাট পর্যন্ত আমরা একটু আগে পড়েছিলাম। তাহলে এখানে যেহেতু ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবে অবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে দা বয় অনুসারে হি হয়ে যাবে, এই জন্য এখানেও হি হলো, ব্র্যাকেটে বি লিখলাম যথারীতি। একটু আগে বলেছি বি কেন হয়েছে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ভিন্নতর। ইম্পারেটিভ সেন্টেন্সে ফিনিশ ইউর লেসন্স রেগুলারলি, এখানে মনে রাখার বিষয় হচ্ছে কি, ফিনিশ ইউর লেসন্স রেগুলারলি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি কমা ইনভার্টেড কমার বদলে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, কিন্তু এরপরে টু এর পরে কি হবে, মূল ভার্ব আর বাকি অংশ বসবে। যদি পার্সনগত এবং নিকটবর্তী দূরবর্তী থাকে তা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ কি, ভার্বের কোনো চেঞ্জ হয় না ইম্পারেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। এবং সাবজেক্টগত কোনো পার্সন এখানে বসে না, টু এর পরে সাবজেক্টগত কোনো পার্সন বসে না, সরাসরি ভার্ব বসে, এবং ভিতরে যদি কোনো পার্সন থাকে ওগুলো চেঞ্জ হবে, এবং নিকটবর্তী দূরবর্তী চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এখানে টু এর পরে আমরা সরাসরি ভার্ব বসিয়েছি, এই জন্য এখানে এই পর্যন্ত আর কোনো চেঞ্জ আসে নাই। কমা ইনভার্টেড কমা এর চেঞ্জের পরে কোনো কিছু আসে না, এই জন্য এটা আর এখন বলছি না। যেটা আমাদের ধারাবাহিক এই নিয়ম অনুসারে পার্সনগত চেঞ্জ ওগুলো আলোচনা করছি, সাবজেক্ট সংক্রান্ত পার্সনের চেঞ্জ। তাহলে মে ইউ শাইন ইন লাইফ, পরের সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি হয়, প্রেইড হয় যদি প্রার্থনা বোঝায়, অ্যান্ড প্রেইড দ্যাট লিখলাম আমরা তখন। আর এখানে পার্সন ইউ আছে, ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাচ্ছে, এই জন্য হি দিয়ে ব্র্যাকেটে বি লিখলাম যথারীতি, খুবই ইজি। এরপর একটা সেন্টেন্স হচ্ছে কি, এরপর সেন্টেন্সে ইউ আছে, পার্সন সাবজেক্ট কেন্দ্রিক পার্সন ইউ আছে, তাহলে দা বয় অনুসারে হি হবে, হি লিখে ব্র্যাকেটে বি, সবগুলোই প্রায় একই রকম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি, হি লিখলাম এই পর্যন্ত। তাহলে আমরা পার্সনগত চেঞ্জ আমরা একই এক্সাম্পলে আমরা দেখে নিলাম। একই এক্সাম্পল দেওয়ার সুবিধা হচ্ছে কি, একই এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা পরিবর্তনগুলো আমাদের মনে থাকবে, এবং আমরা বাস্তবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে এগুলো অনেক বেশি কার্যকরী হবে ইনশাল্লাহ। আমরা পরে দেখছি চতুর্থ চেঞ্জ, নাম্বার 4 চেঞ্জ হলো কি, ভার্বের চেঞ্জ, ভার্বের পরিবর্তন। এখানে নোটা বেনে, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য হচ্ছে কি, অক্সিলিয়ারি ভার্বের যদি চেঞ্জ হয় মূল ভার্বের চেঞ্জ হয় না, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এইসব কথাগুলো না কোনো বইতে নাই, আমরা যেভাবে এখানে কিছু পয়েন্ট আউট করেছি, এবং যে কথাগুলো আমি মৌখিকভাবে তোমাদেরকে ইনফরমেশান, ডিয়ার স্টুডেন্টসদের ইনফরমেশান দিচ্ছি, ডিয়ার ভিউয়ার্স আপনারাও শুনছেন, বিভিন্ন চাকরির পরীক্ষায়ও ন্যারেশন আসতে পারে। ডিয়ার ভিউয়ার্সদের জ্ঞাতার্থে বলছি, আপনারাও অবশ্যই মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস যারা এখনও একাডেমিক পড়াশোনার জন্য ন্যারেশন খেয়াল করছো আজকের ক্লাসে, তোমাদের সবারই জানতে হবে এখানে যা নিয়ে এসেছি, অর্থাৎ কিছু ব্যতিক্রমী কিছু নিয়ম নিয়ে এসেছি যেগুলো কোনো বইতে নেই, যেগুলো আমাদের অবশ্যই ন্যারেশন আয়ত্ত করতে হলে অনেক বেশি উপকারী হবে। আচ্ছা, চলে আসি আমরা এবার সরাসরি এখানে। আমরা দেখি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কী পরিবর্তন হয়, বা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে করতে হলে কী পরিবর্তন, এই জন্য এইভাবে চার্টের মতো করে দিয়েছি, ঠিক আছে। তাহলে ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে, তাহলে ইনডিরেক্টে ভার্ব 2 থাকলে ডিরেক্টে ভার্ব 1 হবে, এরকমটা। হ্যাঁ, কিছু ব্যতিক্রম থাকে যেগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। আমি বলে দিচ্ছি এখানে, দেখো ব্যতিক্রমগুলো ডিয়ার ভিউয়ার্স বলে দিচ্ছি, খেয়াল করেন। ভার্ব 2 থাকলে হবে হ্যাড যোগে ভার্ব 3, অ্যামিজার হলে হবে ওয়াজ ওয়ার হলে হবে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, হ্যাড থাকলে হ্যাড হবে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে, হ্যাড যোগে ভার্ব 3 থাকলে, ভার্ব 2 থাকলে হ্যাড যোগে ভার্ব 3 হবে, এটা ঠিক আছে। কিন্তু হ্যাড যোগে ভার্ব 3 যদি ইনডিরেক্টে থাকে, ডিরেক্টে কিন্তু ভার্ব 2ও বসতে পারে, আবার হ্যাভ যোগে ভার্ব 3ও বসতে পারে। কেন বলছি, আমি এক কথায় বলছি, কেননা আমরা এই যে দেখছি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, তাহলে হ্যাড থাকলে তো হ্যাভ হ্যাজ হতে পারে, ঠিক না। তাহলে এখানে হ্যাড আছে, তাহলে এখানে হ্যাভ যোগে, হ্যাভ বা হ্যাজ যোগে ভার্ব 3ও তো হতে পারে ডিরেক্টে, যেমনটা এখানে হয়েছে। এইটা দেখেই আমরা বুঝছি। ঠিক একইভাবে হ্যাড বিনের বদলে যে ওয়াজয়ার হবে সবসময় ডিরেক্টে, ব্যাপারটা এমন না। এই হ্যাডের বদলে তো হ্যাভ হ্যাজও হতে পারে, যেখানে যেহেতু বলেছে। হ্যাঁ, অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেলেই আমাদেরকে ট্রাই করতে হবে। হ্যাঁ, অর্থাৎ যেখানে যেমনটা প্রযোজ্য। আমরা জানি এখন প্রশ্ন আসতে পারে কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট
হ্যাভ বা হ্যাজ দিব আমরা ডিরেক্টে। হ্যাঁ, মনে রাখতে হবে যদি কোনো কাজ শেষ হয়ে ফল বর্তমান থাকে এরকম ভাব প্রকাশ পায় তাহলে আমরা হ্যাডের বদলে আমরা অবশ্যই কি ডিরেক্টে আমরা হ্যাভ বা হ্যাজ দিব। কাজ শেষ ফল বর্তমান যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। পরে আমরা দেখছি ভার্বের চেঞ্জ, ক্যান থাকলে কুড হয়, হ্যাড থাকলে হ্যাড হয়, ক্যান থাকলে কুড হয়, কুড থাকলে কুডই থাকে। হ্যাঁ, তারপরে মে থাকলে মাইট হয়, মাইট থাকলে মাইট হয়, নো চেঞ্জ। শেল থাকলে উচিত বুঝালে শুড, শুড থাকলে শুডই হবে। শেল যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে উড হবে। হ্যাঁ, তারপরে উইল থাকলে উড হবে, উড থাকলে নো চেঞ্জ, উডই হবে। মাস্ট যদি সাধারণত হয় তাহলে হ্যাড টু হবে। মাস্ট চিরন্তন হলে মাস্টই থাকবে। আর ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝালে অবশ্যই উড হ্যাভ টু হবে। ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা পজ দিয়ে পুরোটা লিখে নাও। আমরা পরের অংশে চলে আসছি। ডু নট ডাজ নট থাকলে ডিড নট হবে, অর্থাৎ ডু ডাজ থাকলে ডিড হবে, এমনটাও মনে রাখতে হবে। ডু ডাজ থাকলে ডিড এবং ডু নট ডাজ নট থাকলে ডিড নট হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে কি ডিড নট যোগে ভার্ব ওয়ান থাকলে হ্যাড নট যোগে ভার্ব থ্রি হবে, ডিড নট যোগে ভার্ব ওয়ান থাকলে হ্যাড নট যোগে ভার্ব থ্রি হবে। ঠিক আছে, এরপরে কি লেটস বা লেটাস থাকলে একটু আগে বলেছিলাম উই শুড বা দে শুড হবে, অর্থাৎ উই বা দে এর পরে শুড বসবে, উই শুড বা দে শুড হবে। যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, একটু আগে বলেছিলাম আমি কিন্তু এই কথাটা, তাহলে কি হবে উই হবে, মানে উই শুড হবে। আর যদি ফার্স্ট পারসন না থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কোনোটা ফার্স্ট পারসন না হয়, তাহলে আমরা কি করব দে শুড বসাবো। কি বসাবো? দে শুড বসাবো। আর যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্টে, তাহলে অবশ্যই আমরা কি উই শুড বসাবো। এবার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে ওই একই এক্সাম্পল নিয়ে এসেছি খুবই ইজিলি প্রেজেন্ট করার জন্য ডিয়ার ভিউয়ার্সদের সামনে এভাবে করা হয়েছে। তাহলে এবার আমরা ভার্বের চেঞ্জ দেখব। এখানে যেহেতু প্রথম সেন্টেন্স, এবার প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ভার্বের চেঞ্জটা মিলানোর চেষ্টা করব। 5টি সেন্টেন্স আছে এখানে। অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ হয়, তাহলে অ্যামিজার আর আছে এখানে, তাহলে হি এর পরে কি হবে ওয়াজ। হি পর্যন্ত আমরা একটু আগে শিখেছি, অর্থাৎ পার্সন সাবজেক্ট সংক্রান্ত পার্সনের চেঞ্জ। এবার ভার্বের চেঞ্জ দেখব। অ্যামিজার হলে ওয়াজ ওয়ার, তাহলে এখানে ওয়াজ বসেছে হি এর সাথে ওয়াজ। ঠিক একইভাবে হাউ ওয়াথলেস ইউ আর, এখানে আর আছে, অ্যামিজার হলে ওয়াজ ওয়ার, তাহলে এখানে এই জন্য কী হয়েছে ওয়াজ বসেছে। তারপরে ফিনিশ এখানে বলে ফেলেছি, এখানে টু এর পরে কি হয় মূল ভার্ব আর বাকি অংশ বসে। ভিতরে পার্সনগত এবং নিকটবর্তী কোনো শব্দ থাকলে তার দূরবর্তী চেঞ্জ হবে এবং পার্সনগত কোনো পরিবর্তন প্রয়োজন হলে করব। অর্থাৎ টু এর পরে সরাসরি ফিনিশ বসবে, তারপরে নিকটবর্তী থেকে দূরবর্তী কোনো চেঞ্জ থাকলে করব, এখানে নাই। আর অন্যান্য পার্সনগত চেঞ্জ থাকলে করব, এখানে ইউর আছে, ইউরটা হিজ হয়ে গেছে, যেটা একটু পরে আরও আলোচনা করব বিস্তারিত। তাহলে এখানে এরপরে সেন্টেন্সে দেখি মে ইউ শাইন ইন লাইফ। এখানে মেটা হচ্ছে ভার্ব, তাহলে মে থাকলে মাইট হয়, এই জন্য ধারাবাহিকভাবে প্রেড দ্যাট হি এর পরে মাইট বসে গেছে। অর্থাৎ ওই যে পার্সনগত চেঞ্জ, পরের চেঞ্জ হচ্ছে ভার্বের চেঞ্জ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের ভার্বের চেঞ্জ, এই জন্য এখানে মেটা মাইট হয়ে গেছে। আমরা মনে করতে পারি অনেকেই কি মেট শুরুর থেকে কিভাবে এখানে চলে আসছে। হ্যাঁ, মনে রাখার বিষয় হচ্ছে ওই যে ধারাবাহিকভাবে পরিবর্তন আসছে, ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে ইউটা হি হয়ে গেছে এবং পরের পরিবর্তন হচ্ছে ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব থাকলে তাই পরিবর্তন হয়, তাহলে মে থাকলে মাইট বসে গেছে। তাহলে এরপরে মূল ভার্ব আর বাকি অংশ বসবে, শাইন ইন লাইফ বসে গেছে। হ্যাঁ, এরপরে লাস্ট সেন্টেন্সে উইল ইউ ট্রাই টু বি ওয়েল এডুকেটেড, এখানে ইউটা হচ্ছে পার্সন, তাহলে ইউটা হি হয়ে গিয়েছিল, তারপরে উইলটা তাহলে উড হয়ে যাবে। আমরা জানি পার্সনের পরে সাবজেক্ট সংক্রান্ত পার্সনের পরে ভার্বের চেঞ্জ এইমাত্র যেটা আমরা পড়লাম, তাহলে উইলটা এখানে উড হয়ে গেল, শেষ। ইন্ডিকেটর এখানে আসছে না, আমরা দেখছি তাহলে কি ইফ হি উড ট্রাই টু বি ওয়েল এডুকেটেড। ওকে, এভাবে আমরা ভার্ব সংক্রান্ত চেঞ্জ আমরা শেষ করে লাস্ট চেঞ্জে চলে আসলাম, নিকটবর্তী শব্দ থেকে দূরবর্তী শব্দের চেঞ্জ এবং কি অন্যান্য পার্সনগত চেঞ্জ। এখানে দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হিয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স। হ্যাঁ, এটা এগুলো মনে রাখতে হবে আমাদের। হেন্স থাকলে দেন্স হবে, এটা একটু এদিকে চলে আসছে আমি। আচ্ছা, এরপরে কি হিদার থাকলে দিদার হবে, হ্যাঁ, বা হাইদার থাকলে দাইদার হবে, নাও থাকলে দেন হবে, দাস থাকলে সো হবে, অ্যাগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে অথবা দ্য ফলোয়িং ডে হবে। এগুলো খুব ইজি। হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর হবে, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হবে, তাহলে লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার হবে। হ্যাঁ, দ্য নেক্সট থাকলে ফলোয়িং হবে, তাহলে নেক্সট ডে হলে দ্য ফলোয়িং ডে হবে, নেক্সট মান্থ হলে দ্য ফলোয়িং মান্থ হবে, এভাবে। হ্যাঁ, কাম থাকলে আমরা জানি গো হয়, যেহেতু ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হয়, এটা ব্যতিক্রমী, এই জন্য এখানে সময় সংক্রান্ত এখানে নিকটবর্তী থেকে দূরবর্তীর সাথে একটু মিল আছে, এই জন্য এখানে নিয়ে এসেছি আমি এটা। হ্যাঁ, ভার্ব ওয়ান থাকলে যেহেতু ভার্ব টু হয়, তাহলে কাম থাকলে গো না দিয়ে আমি সরাসরি ওয়েন্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, গো এর পাস ফ্রম ওয়েন্ট, তারপর ওয়েন্ট থাকলে কী হবে হ্যাড গন হবে। ঠিক আছে, ওয়েন্ট থাকলে কী হবে হ্যাড গ হবে।
অথবা আরেকটা জিনিস মনে রাখতে হবে, কেম থাকলে ও হ্যাডগন হবে, কেম থাকলেও কি হ্যাডগন হবে, কেম থাকলে হ্যাডগন হবে। হ্যাঁ, এরপরে এক্সাম্পল দেখছি আমরা, আই সেড টু হিম আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা শেষ পরিবর্তনটা পড়ে ফেলেছি, এবার আমরা লাস্ট পরিবর্তনের সাথে কিছু এক্সাম্পল মিলিয়ে নিব। তাহলে আই সেড টু হিম আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, আমরা জানি যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ হয় তাহলে সেইড টু হবে টোল্ড, অবজেক্ট যদি থাকে তাহলে এখানে অবজেক্ট আছে, তাহলে আই টোল্ড হিম, তারপর কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট বসালাম, আই টোল্ড হিম দ্যাট। তারপর পার্সন, ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আইটা, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই আছে, তাহলে আই অনুসারে আই বসলো। তারপর চতুর্থ চেঞ্জ হলো কি 1 2 3 4 নাম্বার চেঞ্জ হলো ভার্বের চেঞ্জ, তাহলে উইল থাকলে উড আমরা বসালাম। 5 নাম্বার চেঞ্জ হলো নিকটবর্তী দূরবর্তী, এখানে টুডে আছে তাই দ্যাট ডে বসলো, আর ভিতরে কোনো পার্সন নাই তাই চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে দ্য স্টুডেন্টস, পার্সন না থাকার কারণে ওই পার্সনগত চেঞ্জ এখানে আসে নাই। এরপরে আমরা পরের এক্সাম্পল দেখছি, দ্য স্টুডেন্টস সেই টু মি, ছাত্রছাত্রীরা আমাকে বলেছিল উইল ইউ টেক আওয়ার ক্লাস টুমোরো, আপনি কি আগামীকাল আমাদের ক্লাস নেবেন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স আছে সেই অনুসারে আমাদের 5টি পরিবর্তন। ইনভার্টেড কমার ভিতরে একটা যতগুলো সেন্টেন্স থাকবে ঠিক প্রত্যেকটা সেন্টেন্স অনুসারে আমরা 5টি পরিবর্তন চিন্তা করব। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ভিন্ন, যেটা একটু ইতিপূর্বেই আমি বলেছিলাম খুব ভালোভাবেই। তাহলে এখানে কি, যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আস্কড বসছে সেই টু এর বদলে, তাহলে দ্য স্টুডেন্টস আস্কড মি, তারপরে কমা ইনভার্টেড কমার জন্য ডব্লিউএইচ নাই তাই ইফ বসছে, ডাব্লিউএস থাকলে তা বসতো, তাহলে ইফ বসলো। তারপর হচ্ছে পার্সন সাবজেক্ট সংক্রান্ত ইউ আছে, ইউ বলতে মি আমাকে বোঝাচ্ছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাই আই বসালাম। অর্থাৎ ভিতরে যেই পার্সনটা থাকে সাবজেক্টিভ থাকলে তার সাবজেক্টিভই হবে, অবজেক্টিভ থাকলে অবজেক্টিভ, পসেসিভ থাকলে পসেসিভ। তাহলে এখানে যেহেতু সিরিয়ালে এখানে কি সাবজেক্ট সংক্রান্ত পার্সনের চেঞ্জ, তাহলে ইউটা যেহেতু রিপোর্টিং ভাবে অবজেক্টিভ মিকে বোঝাচ্ছে, তাহলে মি এর সাবজেক্টিভ আই, আমরা আই বসালাম, সাবজেক্টিভ চেঞ্জ যেহেতু। হ্যাঁ, তারপরে এরপরে ভার্বের চেঞ্জ আমরা জানি উইল থাকলে উড হয়, উডটা পরে চলে গেল। হ্যাঁ, অর্থাৎ ধারাবাহিকভাবে যেভাবে আসে এভাবেই। হ্যাঁ, এরপর টেক, তারপরে আওয়ারটাই দেয়ার হয়ে গেছে, আওয়ার বলতে আমাদের, তারপরে স্টুডেন্টস তো তারা, তাহলে দে এর পসেসিভ হচ্ছে কি দেয়ার, তাহলে দেয়ার বসে গেছে। ওই যে পার্সনের চার্টটা এইভাবে আমাদের কাজে লাগবে, অর্থাৎ একই সিরিয়াল অনুসারে পার্সনগুলো আমরা বের করতে পারবো চার্ট দেখে দেখে। হ্যাঁ, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে হবে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে হবে। এরপরে এক্সাম্পলে চলে আসি, দ্য ফাদার সেই টু মি, পিতা আমাকে বলেছিলেন মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে এখানে প্রার্থনা বোঝাচ্ছে, তাহলে সেই টু হয়ে গেছে প্রেইড, তারপরে কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট আসছে, তারপর তৃতীয় পরিবর্তন পার্সন, এখানে সাবজেক্ট সংক্রান্ত পার্সন আল্লাহ আছে তাই বসে গেছে। চতুর্থ পরিবর্তন মে থাকলে মাইট তা বসে গেছে। তারপর অন্যান্য পার্সন হিসেবে এখানে ইউ অবজেক্টিভ ফর্ম আছে, মিকে বোঝাচ্ছে, তাহলে ইউ অবজেক্টিভ ফর্ম, মিউ অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে মি বসবে, মি বসাই দিলাম। এভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম। ঠিক আবার একই এক্সাম্পল অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পলটা আবার এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে ভার্ব সংক্রান্ত চেঞ্জের পরে আমরা এবার দেখব নিকটবর্তী দূরবর্তী আর অন্যান্য পার্সনের চেঞ্জ কী আছে। এখানে ইউর যেহেতু পসেসিভ, তাহলে বয়কে বোঝাচ্ছে, আমরা একটু আগে জেনেছি সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ বোঝায়। ডিয়ার ভিউয়ার্স, খুবই ইজি। তাহলে এখানে ইউর অনুসারে বয় তো হি, ঠিক আছে, তাহলে হি অনুসারে হিজ হবে, তাহলে এই জন্য হিজ বসে গেছে। তারপর টু ডে থাকলে দ্যাট ডে হবে, দ্যাট ডে। একটু এখানে আমি চেঞ্জ করেছি, দেখার বিষয়, টু ডে কিন্তু আগেরও এক্সাম্পলগুলোতে ছিল না, এখানে নিকটবর্তী দূরবর্তী সূচক চেঞ্জ দেখানোর জন্য আমি টু ডে নিয়ে আসলাম। তাহলে টু ডে থাকলে দ্যাট ডে বসালাম। এরপরে সেন্টেন্স কি, হাউ ওয়ার্থলেস ইউ আর, তাহলে এখানে তখন এ পর্যন্ত গিয়েছিলাম ওয়াজ। এরপরে আমরা জানি হাউ বা হোয়াট থাকলে ভেরি হয়, এই চেঞ্জটা এই জন্য এভাবে করে দিয়েছি, এটা মনে রাখার বিষয়। অবশ্যই ডিয়ার ভিউয়ার্স আপনারা লিখে রাখেন, হাউ বা হোয়াট সমান সমান ইনডিরেক্টে হচ্ছে কি ভেরি, হাউ বা হোয়াট সমান সমান ইনডিরেক্টে ভেরি, এই জন্য এখানে কি আমরা ভেরি বসালাম। তারপর আর কোনো এখানে চেঞ্জ নাই। পরের সেন্টেন্সে ফিনিশ ইউর আছে, এখানে ইউর বলতে বয়কে বোঝাচ্ছে, তাহলে বয় অনুসারে হিজ হবে, যেহেতু পসেসিভ, তাহলে টু ফিনিশ হিজ লেসন, সরি। এরপরে কি, তারপরে নাও থাকলে দেন হয়, এটাও আমরা এই লাস্টের পরিবর্তনের জন্য এটা নিয়ে আসলাম, আগে ছিল না নাও, তাহলে নাও দেন করে দিলাম। এরপরে মে ইউ শাইন ইন লাইফ, এখানে প্রেড দ্যাট হি পর্যন্ত আসলাম, সরি মাইট পর্যন্ত আসলাম, আর এখানে কোনো চেঞ্জ নাই তাই লিখি নেই। তারপর এই লাস্টের অংশে আমরা কি দেখলাম, আর কোনো চেঞ্জ নাই, ট্রাই টু বি ওয়েল এডুকেটেড, এখানে বাকি অংশে কোনো নিকটবর্তী কোনো শব্দ নেই, এবং কি অন্যান্য পার্সনগত কোনো শব্দ নেই, তাহলে এগুলো চেঞ্জ হবে না, যা আছে তাই বসে গেছে। অর্থাৎ যতটুকু চেঞ্জ হয়েছে ততটুকু ডিফারেন্ট কালার দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। এভাবে আমরা মোটামুটি আলোচনা শেষ করলাম। থ্যাংকস আ লট ফর হিয়ারিং মি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড।
আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ভিডিও নিচে থাকা লাল লিখা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল লেখা আছে তাতে প্রেস করে রাখুন।